সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরি পাওয়ার্ড বাই news360bd.com। সাথে আছি আমি সুমায়া জামান। আর আমাদেরকে দেখছেন নিউজ 360বিডির যে পোর্টালটি আছে সেই পোর্টালটির ফেসবুক পেজে এবং ইন্সপায়ারিং বাংলাদেশ এর ফেসবুক পেজে আমাদেরকে দেখতে পাচ্ছেন। দেশ ও দেশের বাইরের সাধারণ ও অসাধারণ সব নারীদের সাফল্য গাথা নিয়ে আমাদের আয়োজন হার স্টোরি। আর সেই সূত্রে আজ আমাদের দেশের বাইরে থেকে মানে কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অল ইন্ডিয়া রেডিওর উপস্থাপক, মডেল, অ্যাঙ্কার এবং সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড রাইটার অনুক্তা ঘোষাল। অনুক্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই হার স্টোরিতে। অনেক ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি আমি। কি অবস্থা, কলকাতার কি অবস্থা? কলকাতায় এখন কঠিন সময়, পুরো দেশেই এখন কঠিন সময়। দেশ বলা ভুল, পুরো পৃথিবীতে এখন একটা কঠিন সময় চলছে, একটা সংঘবদ্ধ লড়াই চলছে এবং কলকাতাও তার ব্যতিক্রমে নেই। কলকাতাতেও তাই, আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই যাচ্ছি, সবাই লড়াই করছি, চেষ্টা করছি ভালো থাকার। এর কঠিন পরিস্থিতিতেও সবাই মনের জোর রাখার চেষ্টা করছি এখনো। দেখা যাক, এখন বাকিটা তো সবই ঈশ্বরের হাতে। নিজের এতগুলো পরিচয়, সেই পরিচয়গুলোর মধ্যে কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? একজন ভালো মানুষ, এটুকু অন্তত গর্ব করে বলতে পারি। বাকিটুকু বলা আমার হাতে নয়, বাকিটুকু যারা সামনে দাঁড়িয়ে থাকবেন তারা হয়তো বলবেন, কিন্তু হ্যাঁ, মনের দিক থেকে পরিষ্কার থাকার চেষ্টা করি, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। এবং ছোটবেলা থেকেই এটাই একটা অবজেক্টিভ ছিল যে যাই হই না কেন, এট দ্য এন্ড অফ দি ডে একটা ভালো মানুষ যেন হতে পারি। এটা আমার এবং আমার পরিবারের, মানে বাবা মা অন্তত, তাদের এটাই ইচ্ছা ছিল। আমরা জানি যে আপনার আসলে জীবনে অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। স্পেশালি আমি যদি একটা একটা করে বলতে চাই, আপনি তো এখন বর্তমানে কাজ করছেন অল ইন্ডিয়া রেডিওতে। তারপরে হ্যাঁ। আপনি অনেকগুলো বিউটি কন্টেস্ট, বিউটি প্যাজেন্টে আপনি কিন্তু হুম। উইনার, বিজয়ী হয়েছেন। হ্যাঁ। এবং সেই সাথে সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছেন। তো নিজের হুম। এই বর্ণাঢ্য ক্যারিয়ারটা আসলে কিভাবে শুরু হলো? অনেকটা ছোটবেলায় বলতে পারেন, আমি তখন সদ্য কিশোরী। তো কলেজে পড়তে পড়তে, কেরিয়ারের কথা যদি বলি, কলেজে পড়তে পড়তে তখন খুব ইচ্ছে করতো যে মডেলিং করব। তো আমাদের বাড়িতে সবাই কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই রয়েছেন, কিন্তু মডেলিং কি সেটা সম্পর্কে ধারণা কারোরই ছিল না। কারোর এটা ধারণা ছিল যে মডেলিংটা কি হতে পারে। তো আমরা খুব সাধারণ বাড়ির মানে মানুষ আমরা। তো পরিবারের সবাই বুঝতেই পারেনি মডেলিং কি। তো সেখানে কলেজে পড়াকালীন একটা নামকরা বিউটি কন্টেস্টে নাম দিই এবং সেখানে ফার্স্ট রানার আপ হই, এবং ওখান থেকেই আমার যাত্রা শুরু হয় ওই সময়টা থেকে। তারপরে আস্তে আস্তে জীবনে যত এগিয়েছি, তত ভালোভাবে বুঝতে শিখেছি, তত সমস্ত কিছুর সাথে একে একে যুক্ত হওয়া। কিন্তু এই প্রথম যে পথ চলাটা শুরু হয়েছিল 2012 সালে, তখন অনেকটাই ছোট, সদ্য কিশোরী তখন। আচ্ছা, এই যে এত কিছু জীবনে অ্যাচিভ করেছেন, সেটার পেছনে অনুপ্রেরণা কে ছিল? একদম যদি প্রথম দিকে বলা যায়, ইনিশিয়াল স্টেজে আমার মা ছিলেন অনুপ্রেরণা। তবে জীবনে চলতে চলতে একটা খুব বড় প্রাপ্তি, বাবা তো প্রথমে বুঝতেন না যে মডেলিং কি বা কেন। বাবার আপত্তি ছিল, কারণ আমরা আহ, রক্ষণশীল পরিবারের প্রত্যেকেই, মানে আমাদের বাড়ির রক্ষণশীল পরিবার। তো বাবা বুঝতেন না, বাবার আপত্তি ছিল। কিন্তু জীবনে এই 2020 সালে এসে আজকে বাবারও সমর্থন পেয়েছি এবং বাবাকে বোঝাতে পেরেছি যে আমি যে কাজটা করি সেই কাজটা আত্মবিশ্বাসের সাথে করি, সেটা ভালোবেসে করি। আজকে তিনিও বুঝতে পেরেছেন, বাবা মা আমার সাথে রয়েছেন, এবং আরেকটি মানুষ রয়েছেন সবসময় যে অনুপ্রেরণা দেয়, কাজে এগোতে সাহায্য করেন, তিনি হচ্ছে আমার হাজবেন্ড। আমার মাকে একদম জীবনের প্রথম থেকে এখনো অব্দি পেয়েছি, চলার পথে জীবন সঙ্গীকেও পেয়েছি যে আমাকে কাজে অত্যন্ত অনুপ্রেরণা দেয়। এই যে এত সাফল্যের গল্প, তার পেছনে নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে। তো সেই বাধাগুলো কি ছিল নিজের ক্যারিয়ারে এবং নিজের ব্যক্তিগত জীবনে? একটা আহ সাধারণ মেয়ে যখন খুব বড় স্বপ্ন দেখে, তখন তাকে না একটা নয়, মানে একাধিক তাকে বাধা বিপত্তি পেরোতে হয়। এটা আমার মনে হয়, আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আমি যখন
মডেলিং শুরু করি, তখন 8-10টা মেয়ের মতো আমিও ভেবেছিলাম যে আমি আকাশ ছুঁচ্ছি, আমি একটা অন্য জগতে আছি, আমি খুব স্মুথ আমার লাইফ এগোচ্ছে। কিন্তু জীবনে শারীরিক অসুস্থতাও এসছে, এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে বোঝার মতো, যেটা মানুষ বুঝতে পারে, সেটা হচ্ছে পাশে কটা মানুষ থাকে। প্রচুর সমালোচনা, প্রচুর ক্রিটিসিজম, প্রচুর বাধা, সমস্ত কিছু পেরোতে হয়েছে। আশপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রত্যেক অনেকে অনেকে বিপক্ষে, বেশিরভাগ মানুষ বিপক্ষে ছিলেন। কিন্তু ভালো লাগে যখন বিপক্ষে থাকা মানুষগুলো একসময় আমার কাজ দেখে তারাও বলতে বাধ্য হয়েছে, তারাও প্রশংসা করতে বাধ্য হয়েছে, এবং সেটা দীর্ঘ 8 বছরের লড়াই, সেটা এক আধ দিনের লড়াই নয়। তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছি, প্রচুর বাধা এসছে, বহু জায়গায় রিজেক্টেড হয়েছি। সমস্ত কিছু পেরিয়ে, সমস্ত কিছুর শেষেও যতবার পড়ে যেতাম, ভাবতাম না আবার উঠে দাঁড়াতে হবে। কারণ আমরা আশাটাকে ছেড়ে দিতে পারি না, আমরা হোপটা কোনোদিন ছাড়তে পারি না, অন্তত আমি ভাবি সেটা। আর যতবার পড়ে গেছি আমি, ততবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি অন্তত। এবং এই চেষ্টা করতে করতেই হয়তো জানি না কতদূর পৌঁছাতে পেরেছি, কিন্তু একটা সময় এসে মনে হয় যে না, আমি কোনোদিন আত্মবিশ্বাসটা হারাইনি, আমি কনফিডেন্সটা রেখেছি, এবং এটা সারা জীবন রাখবো। এই যে এত বাধা বিপত্তি অতিক্রম করেছেন, সেখানে তো মানে একটা ব্যর্থতার গল্প রয়েছে। জীবনের হ্যাঁ, ব্যর্থতাটা বা সেই গল্পটা একটু যদি আমাদেরকে শোনাতেন, এই আমি ব্যর্থতার 2000 গল্পটা যে। হ্যাঁ, আমি 2012 সালে প্রথম বিউটি কন্টেস্ট জিতি, এবং খুব নামকরা একটি বিউটি কন্টেস্ট, মানে প্রথম সারির সমস্ত সংবাদপত্রের ফার্স্ট পেজে আমার ছবি বেরিয়েছিল চেপে চেপে। তো তখন খুব সাধারণভাবে, যেহেতু কিশোরী, আমি ভেবেছিলাম যে আমার স্বপ্নের পথে হাঁটাটা এখানেই শুরু। কিন্তু খুব দুঃখের ব্যাপার, 1 বছরের মধ্যে আমি এমন ভাবে অসুস্থ হই যে জীবনের যে স্বাভাবিক ছন্দ, সেটা থেকে আমি একদম ছিটকে পড়ি। এমনকি একটা সাধারণ কম বয়সী মেয়ে, একজন কিশোরী, সে পড়াশোনা চলছে তার, সে পড়াশোনাটা পর্যন্ত আমার বন্ধ হয়ে গেছিল। তো পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, সাধারণ জীবন থেকে ছিটকে পড়েছিলাম। আমি খুব ভালোবাসতাম কবিতা লিখতে, আমি ভালোবাসতাম থিয়েটার করতে, সমস্ত কিছু বন্ধ। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি কোনো কিছুর সঙ্গে নিজেকে মানে সমানভাবে নিয়ে চলতে পারছিলাম না, সবাই এগিয়ে গেছিল, আমি অনেকটা পিছিয়ে গেছিলাম সেই সময়। দীর্ঘ 1 বছর এইরকম ভাবে কাটে, এবং তারপরে প্রতিদিন, এই দীর্ঘ 1 বছর যে আমি এই সময়টা কাটিয়েছি, প্রতিদিন আমি আমার স্টিলেটোটা সামনে রাখতাম, যেটা পরে আমি আমার প্রথম বিউটি কন্টেস্টে নাম দিয়েছিলাম। সেই স্টিলেটোটাকে সামনে রেখে আমি প্রতিদিন, ঠিক বাচ্চারা যেভাবে বেবি স্টেপ ফেলে, আমি ঠিক সেইভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমার মা আমাকে এই সময় বলতেন যে তুই একদিন পারবি, কোনোদিন আশাটাকে ছেড়ে দিস না, একদিন পারবি। প্রতিদিন সকালবেলা উঠতাম, উঠে ভাবতাম আমি উঠে দাঁড়াবো, প্রতিদিন ব্যর্থ হতাম। এবং এই যে ব্যর্থতাটা, এবং আমি যখন এই সময় আমি রিয়েলাইজ করেছিলাম যে যেসব মানুষেরা সুস্থভাবে হাঁটাচলা করে, কথা বলে, একটা সুস্থ জীবন পায়, তারা কতটা লাকি, আমরা কেউ বুঝতে পারি না। আমরা ভাবি আমরা এটা পেলাম না জীবনে, আমরা ওটা পাচ্ছি না, আমরা খুব আফসোস করি জীবনে। কিন্তু যেসব মানুষেরা একটা সুস্থ জীবন পায়, দে আর লাকি। আমাকে বহু মানুষ এই সময় আনফরচুনেট বলেছে, আমার বাবা মাকে বলেছে যে এর দ্বারা কিছু হবে না, পড়াশোনা হবে না, কিচ্ছু হবে না। আহ একদম আনফরচুনেট, আনলাকি। অনেকে আমার সঙ্গে কথা বলতো না, ইভেন বন্ধুত্ব রাখেনি অনেকে। এই সময়টা আমি নিজেকে একটা এমন জায়গায় পেয়েছি, যে সময়টা শুধুমাত্র আমার মা বাবা এবং আমি, পৃথিবীর আর আর যে মানুষের একটা জগৎ থাকে, সেই জগৎটা অনেকটা আগে এগিয়ে গেছে, এবং আমি অনেকটা পিছনে পড়েছিলাম। তো এই সময়টা এরকমই কেটেছিল। তাই ভেবেছিলাম যে যদি কোনোদিন উঠে দাঁড়াই, সেই দিনটা হয়তো আর আমাকে কোনো হার্ডল ফেস করতে হবে না। সবচেয়ে খারাপ ব্যাপার, আমি এক্ষুনি বললাম না, একটা সাধারণ মেয়ে যখন জীবনে বড় স্বপ্ন দেখে, তাকে একটা নয় একাধিক বাধা বিপত্তি এসব অতিক্রম করতে হয়। তো আমি যখন সুস্থ হয়ে ফিরে এলাম, তখন আমি যে কাজগুলো করছিলাম সেই সমস্ত জায়গা থেকে আমাকে বাদ দেওয়া হয়ে গেছে। কারণ সেই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে, যেখানে অন্য প্রচুর মানুষ রয়েছে, তারা কাজ করছে। আমাকে যেসব মানুষদের সাথে আমি কাজ করতাম, তারা আমাকে চিনতে অস্বীকার করেছে, যে আমি চিনি না একে, এ তোমার তো রোগের জন্য শরীরে একটা রোগের ছাপ পড়েছে, তোমাকে কি করে কাজে আর নেবো, এটা গ্ল্যামার ওয়ার্ল্ড, এখানে এভাবে নেওয়া যায় না।
আমি বহু জায়গায়, মানুষ খুব লজ্জা পায় বলতে যে আমি ব্যর্থ হয়েছি এই জায়গায়, আমি একটুও লজ্জা পাই না বলতে। কারণ আমি প্রচুর জায়গায় ব্যর্থ হয়েছি, আমাকে প্রচুর জায়গা থেকে রিজেক্ট করা হয়েছে শুধুমাত্র এক সময় অসুস্থ ছিলাম, এবং সেটার জন্য মানুষের খুব স্বাভাবিকভাবে অসুস্থ হলে মানুষের শরীরে একটা অসুস্থতার ছাপ পড়ে। বহু জায়গা থেকে রিজেক্ট হয়েছি, কিন্তু তারপরেও আমি একদম লজ্জা পাইনি। আমি এখনো বলতে রাজি যে আমি রিজেক্টেড হয়েছি বহু জায়গা থেকে, কিন্তু আমি একবারে এক মুহূর্তের জন্য আমি কনফিডেন্স হারাইনি। আমি কোনো জায়গায় এক বিন্দু কনফিডেন্স হারাইনি, আমি প্রতিদিনের লড়াই চালিয়ে গেছি। এবং আমাকে বহু মানুষ বলেছে আর কোনোদিন হবে না, পড়াশোনা হবে না। আমি পড়াশোনা স্টার্ট করেছি, আমি আমার এমবিএ কমপ্লিট করেছি, আমি মাল্টি ন্যাশনালে চাকরি করেছি, আমি অল ইন্ডিয়া রেডিও জয়েন করেছি, আমি টেলিভিশনে অ্যাঙ্কারিং করেছি। এবং সবচেয়ে বড় কথা, যেটা আমার স্বপ্ন ছিল, আমি একটা বিউটি কন্টেস্ট জেতার পর, যেখানে আমি অসুস্থ হয়ে সবকিছু থেকে পিছিয়ে পড়েছিলাম, আমি উঠে দাঁড়ানোর পর আরো 7খানা বিউটি কন্টেস্ট জিতেছি। এবং তার মধ্যে 4খানা ব্র্যান্ডেড, মানে অত্যন্ত নাম করা, যেটা মানুষ প্রতিদিনের লাইফে ফলো করে, এমন কিছু জায়গায় বিউটি কন্টেস্ট জিতেছি। তো সবকিছুর পরে একটা জিনিসই, মানুষের যদি কনফিডেন্স ধরে রাখা যায়, মানুষ চেষ্টা যদি না ছাড়ে, মানুষ কোনোদিনও হেরে যেতে পারে না। আমাকে অনেক মানুষ আছে যারা বলেছিল খুব আনফরচুনেট, খুব আনফরচুনেট, কিন্তু আমি বিশ্বাস করি না কোনো মানুষ আনফরচুনেট হয়, কোনো মানুষ আনফরচুনেট নয়। মানুষ জীবনের যে কোনো দিন, যে কোনো সময় চাইলে নিজের জীবনটাকে বদলাতে পারে, যদি সে শুধুমাত্র নিজের ওপর ভরসা রাখে, আত্মবিশ্বাস রাখে। এবং আমি এখনো অব্দি সবচেয়ে বড় আমার জেতা, যেটা বলবো, আমার জিতে জিতে যাওয়ার দিন ওইটাই, যে দিনটা আমি উঠে দাঁড়িয়েছিলাম এবং তারপর থেকে যে হাঁটাটা শুরু করেছিলাম, তারপরে আমি আর কোনো কিছুতে, সবার কাছে একটা জিতে যাওয়ার হেরে যাওয়ার ডেফিনেশন থাকে, আমার কাছে কিন্তু কোনো একটা কন্টেস্টে জেতা বা কোনো কিছুতে ক্রাউন পাওয়াটা জিতে যাওয়া নয়। আমার কাছে, আমি যতদিন আমার কনফিডেন্স ধরে রাখছি, আমি ততদিনই জিতে গেছি, আমি ততদিনই জিতে যেতে পারি, এটা আমার বিশ্বাস। জীবনে এগোনোর সময় বহুবার, বহু জায়গায়, বহু মানুষ ব্যর্থ হয়। অনেকের ব্যর্থতা অত্যন্ত বেশি, এবং তাদের পক্ষে উঠে দাঁড়ানোটা সত্যি খুব কঠিন হয়। আমি বলছি, আমি একবারও অস্বীকার করছি না যে ব্যর্থতা জীবনে আসে না, কিন্তু প্রতি মুহূর্তে যদি ব্যর্থতাটাকে ধরে, যদি শুধু নেগেটিভটাকে ধরি, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হয়। যেদিন ব্যর্থ হচ্ছি সেদিন শুধুমাত্র একটা কথাই ভাবতে হবে, জীবনে আগামী দিনে আরো বড় কিছু অপেক্ষা করছে, আরো ভালো কিছু অপেক্ষা করছে। এবং ব্যর্থতা মানুষকে অনেক কিছু শেখায়। প্রতিদিনের সাফল্য হয়তো মানুষকে অনেক কিছু শেখায় না, কিন্তু ব্যর্থতা মানুষকে অনেক কিছু শেখায়। একটা মানুষ আজকে ব্যর্থ হলে সে অনেক কিছু শিখতে পারে, সে অনেক কিছু জীবন থেকে বুঝতে পারে। এবং সে, এটা আমার অভিজ্ঞতা, যে একটা মানুষ জীবনে যদি ব্যর্থ হয়, সে সেই ব্যর্থতা থেকে অনেক লেসন পায়, এবং সে আগামী দিনে অনেক সাফল্যের দিকে এগিয়ে যায়। এটা আমার জীবনের অভিজ্ঞতা, হয়তো অন্য মানুষেরা সহমত হবেন কিনা আমি জানি না। আমি জীবনে প্রতিবার পড়ে গিয়ে প্রতিবার ওঠার শিক্ষা পেয়েছি, প্রতিবার উঠতে শিখেছি। তাই আমার কাছে ব্যর্থতা কোনো নেগেটিভ জিনিস নয়। আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার ভেবেছি যে ভালো আরো বড় সাফল্য আমার জন্য অপেক্ষা করছে। আমি প্রতিটা ব্যর্থতা থেকে কিছু না কিছু শিখে আরো একটা পদক্ষেপ এগিয়ে গেছি তার পরের দিন। আপনার এই ঘুরে দাঁড়ানোর গল্প যেন হাজারো নারীর অনুপ্রেরণা হয়, এটাই আশা করছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের হার স্টোরির মাধ্যমে আপনার এই ঘুরে দাঁড়ানোর গল্পটা, এই অনুপ্রেরণার গল্পটা যেন সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকে, সব নারীদের জন্য, স্পেশালি যারা নিউজ 360 বিডি এবং ইন্সপায়ারিং বাংলাদেশের যে অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রে। এবং আশা করছি আমাদের সাথে যারা আমাদের অডিয়েন্সরা যুক্ত হতে পারবে আমাদের এই লাইভের মাধ্যমে, তারা চাইলে আমাদের এই লাইভের নিচে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারে, আমরা তাদের প্রশ্ন বা মতামতগুলো পড়ে শোনাবো। এটা দেখা যাচ্ছে, এই লাইভটা দেখা যাচ্ছে news360bd.com এর ফেসবুক পেজে এবং ইন্সপায়ারিং বাংলাদেশের ফেসবুক পেজে। এই এই সাথে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এখন এই যে করোনার সময়টাতে আপনার কি কি কাজ চলছে বা কি কি করছেন, জীবন কিভাবে এমনিতে চলছে? আসলে এমনিতে তো সবাই, লাইফটা কিছুটা হলেও আমাদের থমকে গেছে। আমরা যে স্বাভাবিকভাবে ছুটতাম, স্বাভাবিকভাবে যে গতিময়তা ছিল জীবনে, সেটা অনেকটা থমকে গেছে আমাদের। কিন্তু এই নেগেটিভ একটা যে সিচুয়েশন তৈরি হয়েছে আমার জীবনে, একটা এটা আমি খুব মেনে চলি। এটা আমার দোষ বা ভুল যাই হোক,
বা গুণ, যে যেটা বলবেন, আমি সমস্ত নেগেটিভ কিছুর মধ্যে একটা পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি। আমি দেখেছি এখন যেহেতু আমরা স্বাভাবিক জীবন থেকে কিছুটা পিছিয়ে পড়েছি, আমরা একটু থমকে গেছি, আমরা অনেকেই চারিদিকে মন খারাপ, বিষণ্ণতা সবকিছু আছে, কিন্তু আমি যেহেতু একটু সময় পেয়েছি, কিছুটা আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে, বাড়ি থেকে কিছু কাজ করছি, তারপরে আমি যে সময়টা পেয়েছি, আমি বহু বছর যখন কাজে খুব ব্যস্ত ছিলাম, আমি আমার পরিবারের মানুষের সাথে সেভাবে সময় কাটাতে পারছিলাম না। আমি খুব ছবি আঁকতে ভালোবাসি, আমি কবিতা লিখতে ভালোবাসি, এগুলো সমস্ত কিছুর জন্য আমি সময় পেয়েছি। আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি ভালো রান্না করে পরিবারের সকলকে খাওয়াচ্ছি। এই যে সমস্ত কিছু ছোট ছোট আনন্দ, এগুলো হয়তো অনেক দিন ধরে মিস করছিলাম, কোথাও একটা মিস করছিলাম। এই লকডাউন সবকিছু খারাপ, সবকিছু নেগেটিভ, কিন্তু এই নেগেটিভ গুলোর মধ্যে আমি একটা ছোট্ট পজিটিভ দিক পেয়েছি। যে আগে আমাদের জীবনটা যেরকম ছিল, যে সন্ধেবেলা একসাথে বসে চা খাওয়া, গল্প করা, আনন্দ, আমি সবার সঙ্গে গল্প করতে, আনন্দ করতে, পরিবারকে সময় দিতে ভীষণ ভালোবাসি। আমি কবিতা লিখতে ভীষণ ভালোবাসি। তো আমি এই লকডাউনে বিশেষ করে, আমার ওয়ার্ক ফ্রম হোম তো রয়েছে, কিন্তু এই যে অবসর সময়টুকু পাচ্ছি, এটা কিন্তু আমি আমার নিজের আনন্দ পাওয়ার যে নিজের যে ভালো লাগার বিষয়গুলো, সেগুলোকে খুব আঁকড়ে ধরেছি, যেটা আমি বেশ কিছু বছর ধরে অনেক মিস করছিলাম। আমি যেমন রান্না করছি, আমি পরিবারের মানুষের সাথে হই হুল্লোড় করছি, গল্প করছি, তাদের সময় দিচ্ছি, কোথাও যেন আমি একটু কিন্তু নিজের জন্য একটা খোলা জানলা পেয়েছি, যেখানে একটু অবসর সময়টা আমি নিজের মতো করে আনন্দ করে কাটাচ্ছি। এবং এটা কিন্তু আমার কাছে একটা পজিটিভ দিক। চারিদিকে সবকিছু নেগেটিভ, কিন্তু তার মাঝে এই যে আমি একটু সময় পেয়েছি নিজের মতো করে, এটা আমার কাছে একটু পজিটিভ দিক। এবং আমি খুব, এই যে এই সামান্য সময়টা যেটা পাচ্ছি, সেটাকে আমি খুব আনন্দ করে পরিবারের সঙ্গে ভালো করে কাটাচ্ছি, এবং আমার ভালো লাগার বিষয়গুলোকে সঙ্গে নিয়ে কাটাচ্ছি। হ্যাঁ, এটা খুব পজিটিভ একটা দিক যে আপনি সব নেগেটিভ বিষয়গুলোকে পজিটিভ করে ফেলেন আপনার যে ইচ্ছা শক্তি আছে সেটার মাধ্যমে। এবং আমরা আসলে সবাই করোনার এই সময়টা অনেক খারাপ সময়, অনেককে হারিয়েছি খারাপ। আমরা। তারপরেও কিন্তু আমরা সময় পেয়েছি ওয়ার্কিং ফ্রম হোমের কারণে। আমাদের পরিবারের সাথে আমরা সময় কাটাচ্ছি, এটা আমাদের জন্য একটা ভালো দিক যেটা আমরা অনেকদিন পাইনি। তো এখন একটু আমাদের একটা রাউন্ড আছে, সেটা হচ্ছে র্যাপিড কোয়েশ্চেন রাউন্ড। তো সেই রাউন্ডটাতে আচ্ছা। আমরা যাব। তো প্রথমেই জিজ্ঞেস করতে চাই যে আপনি কি রেডি আছেন? আমরা হ্যাঁ, কি আমি রেডি। আপনাকে, ঠিক আছে, এটা খুব শর্ট অ্যান্সার দিতে হবে আর কি। তো এই জন্য আমরা এটা র্যাপিড কোয়েশ্চেন বা র্যাপিড রাউন্ড বলি এটাকে আমরা। জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বাবা, মা, হাজবেন্ড। এটাই সবার অ্যান্সার হয় বেশিরভাগ। আচ্ছা, এরপরে আসবো যে বাইরে কে আছে, এর বাইরে সবচেয়ে আহ, কাকে বেশি অপছন্দ করেন? অসৎ মানুষ। খুব সুন্দর অ্যান্সার, এক বাক্যে। জীবনের সবচেয়ে কষ্টকর স্মৃতি? যে সময়টা একদম স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে পড়েছিলাম। আর জীবনের সবচেয়ে সুখময় স্মৃতি? যেদিন উঠে দাঁড়ালাম আবার সেদিন। সুন্দর। প্রিয় পোশাক কি? শাড়ি। শাড়ি। প্রিয় রং? লাল। লাল রং। প্রিয় খাবার? ইটালিয়ান। আচ্ছা। পরিবারের বাইরের প্রিয় মানুষকে? আমার এক বান্ধবী আছেন, মেঘা দে বলে। আচ্ছা। প্রিয় বেড়াতে যাবার জায়গা? আমি একবার গেছিলাম মালদ্বীপস, এন্ড এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা, মানে এখনো অব্দি যত জায়গায় গেছি সবচেয়ে সুন্দর জায়গা লেগেছে। আচ্ছা। ডাক নাম কি? জুনা। জুনা। আচ্ছা। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার ডাক নামটাও অনেকে জানতে পারবে। জীবনে শখ ইচ্ছা থাকে মানুষের, সেগুলো কি আছে আপনার? জীবনে প্রথম শখ যেটা ছিল ওটা পূরণ হয়ে গেছে, মোহনা দেখার ইচ্ছা ছিল খুব, আমি মোহনা দেখতে পেরেছি। আর একটা হচ্ছে আমার এখনো খুব ইচ্ছা, একটা এমন ইনস্টিটিউট বা এমন একটা অর্গানাইজেশন তৈরি করার, যেখানে আমি ফ্রিতে সবাইকে কাউন্সেলিং করাতে পারবো। কারণ কাউন্সেলিং ওয়ার্ডটা মানুষের কাছে এখনো অব্দি ক্লিয়ার নয়। মানুষ কাউন্সেলিং বলতে বোঝায় যে পাগল হয়ে গেছে সে কাউন্সেলিং করায়, বা যে মানসিক ভারসাম্য, কিন্তু কাউন্সেলিং আমাদের প্রত্যেকের দরকার।
আমি একটা এমন অর্গানাইজেশন বানাতে চাই যেখানে আমি মানুষকে ফ্রিতে কাউন্সেলিং করাবো। কোনটা কাউন্সেলিং করাবো, যে কাউন্সেলিং মানে কিন্তু কোনো মানসিক ভারসাম্য যার হারিয়েছে সে নয়, বরং আমাদের যেমন শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের মনের রোগ হলে আমরা কাউন্সেলিং করাই। এবং মনের রোগ মন খারাপ ছাড়া আর কিচ্ছু নয়। আমাদের যেমন শরীর খারাপ বলি কখন, যখন আমাদের শরীরে কোনো অসুস্থতা হয় আমরা বলি শরীর খারাপ। তো আমাদের যদি মনে কোনো অসুবিধা হয় আমরা বলবো মন খারাপ, এটাতে কিন্তু কোনো লজ্জার কিছু নেই। এবং আমি, আমার একটাই এটা এখন একটা স্বপ্ন বা ইচ্ছা যে আমি একটা এরকম অর্গানাইজেশন করবো যেখানে আমি ফ্রিতে সবাইকে কাউন্সেলিং করাবো। যে কাউন্সেলিং করানোটা কিন্তু কোনো অপরাধ নয়, বা তাকে সমাজ থেকে দূরে করে দেওয়া বা তাকে একদম একঘরে করে দেওয়া, এইটা আমি কখনোই আমি এভাবে দেখবো না। এবং সবাইকে চাইবো সবাই এটাকে একটুখানি বড় করে দেখতে শিখুক, যে কাউন্সেলিং ওয়ার্ডটাকে খুব ছোট করে ফেলেছি আমরা, মানে খুব একটা গণ্ডির মধ্যে এনে ফেলেছি। কাউন্সেলিং মানেই পাগল, তা নয়। আমাদের মন খারাপ হলে, আমরা যখন শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, মন খারাপ হলে আমরা কাউন্সিলরের কাছে যাবো। এটাই আমার একটা শখ। খুব ভালো একটা শখ, ইচ্ছা আমি বলবো, শখ না এটা ইচ্ছা আসলে, ইচ্ছা। হয়তো বা ভবিষ্যতে করবেন। তো আশা করছি আপনার এই ইচ্ছা যেন পূর্ণ হয়। আমরা জানি যে আপনি কিন্তু একজন লেখক। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের অডিয়েন্সের জন্য বলি যে আপনার লেখা কিছু পড়ে শোনাবার জন্য আমাদেরকে, তাহলে কি করবেন? হ্যাঁ, পড়ে শোনাচ্ছি, এখন হাতে কাছে এটা আছে, পড়ে শোনাচ্ছি। আমার লেখা একটা কবিতা পড়ছি। কবিতার নাম কথা সব। আমাদের গান ভেসে যায় চেনা পথে, আলো হয়ে জ্বলে প্রতিবেশীদের ঘরে। যারা যেতে চায় তারাও হয়তো জানে রাস্তা ফুরবে খই রেখাটার পরে। অভিযোগ দিলে শান্তি কিনেছি যত, সব মুছে গেছে চেনা আঘাতের টানে। মধ্যবিত্ত ব্যথায় পুড়েছে তবু, কত ভেজা চোখ রোদ্দুর খুঁজে আনে। হাত ছাড়া গেছে কিছুটার নেই মোটে, এমন প্রেমিক অগণিত আমি চিনি। যারা ভুলে গেছে তারাই বলতে পারে অভ্যেস শুধু আত্মার কাছে ঋণী। জোট বেঁধে আসা শব্দের ভিড় ঠেলে একা স্থানু শুধু অতীতের হাতছানি। পৃথিবীর দেহ ছোট হয়ে গেলে কাল দিয়ে যাব প্রিয় কবিতার পাতাখানি। বাহ, বেশ চমৎকার, অনেক ভালো লেখেন আপনি, আমরা বলবো। থ্যাংক ইউ। আমরা আমরা জানি যে আপনি অল ইন্ডিয়া রেডিওতে আছেন, তো কি প্রোগ্রাম করেন? আমাদের র্যাপিড রাউন্ড শেষ, আপনি আচ্ছা। র্যাপিড রাউন্ড অতিক্রম করেছেন, এই জন্য আপনাকে করতালি দিয়ে আমরা স্বাগত জানাতে চাই। ধন্যবাদ। অল ইন্ডিয়া রেডিওতে কোন প্রোগ্রামটা করছেন? অল ইন্ডিয়া রেডিওতে আমি আকাশবাণী মৈত্রীতে রয়েছি এখন। তো আকাশবাণী মৈত্রীতে বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন সকালবেলা সকালের আড্ডা হয়, বা সন্ধেবেলা হারানো দিনের গান হয়, যেখানে পুরোনো এপার বাংলা এবং ওপার বাংলা, আমরা একটা, আমাদের একটা সেগমেন্ট রয়েছে যেখানে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়। হারানো দিনের গান হয়, আজ সন্ধ্যায় হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়। এবং বিভিন্ন অনুষ্ঠানই করি, যখন যেরকম স্লট করে সেই অনুযায়ী অনুষ্ঠান চলে। এবং আমাদের খুব তো সুন্দর বিষয় হচ্ছে এপার বাংলা ওপার বাংলা শিল্পীদের সবার কথা উল্লেখ করেই এই অনুষ্ঠান চলে। আচ্ছা, খুব ভালো। বাংলাদেশের সাথে যে একটা টাই রয়েছে হ্যাঁ। সেটা আমরা জানতে হ্যাঁ। পারলাম। আপনার বাংলাদেশের সাথে একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ। মানে এপার বাংলা বলবো না ওপার বাংলা বলবো? আমি দুই বাংলার, আমি বাংলার, দুই বাংলার। রাইট। বাংলাদেশকে আমি যখন খুব ভালোবাসি। যখন উপস্থাপনা করেন রেডিওতে তখন কিভাবে শুরু করেন? হারানো দিনের গানে যদি শুরু করি তাহলে, নমস্কার, শুভ সন্ধ্যা। আজ হারানো দিনের গানে আমি অনুষ্কা থাকবো আপনাদের সঙ্গে। আমার এপার বাংলা ওপার বাংলার সমস্ত বন্ধুকে জানাই স্বাগত। বাহ, বেশ চমৎকার। আমারও যেহেতু একই পেশা, হুম। পেশা শখ সবকিছুই কিন্তু এটা, তো শুনে খুব ভালো লাগলো যে একই পেশার একজন মানুষের সাথে কথা বলতে পেরে। আমাদের আসলে অনুষ্ঠান খুব বেশি সময় নেই আমাদের হাতে, তো হুম। হুম। শেষ কিছু প্রশ্ন করব। হুম। মানুষ স্বপ্ন দেখে বলছিলেন, আপনি স্বপ্ন দেখেন নিজেকে, একদম। নিজের কাজকে বা নিজের পরিবারকে কোথায় দেখতে চান? মানে 5 বছর পর, বা তাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন?
আপাতত তো বর্তমানে আমি কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও ইচ্ছা আছে যেন কাজের মধ্যে থাকি। আর একটা খুব, মানে এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন, যেহেতু আমাকে ছোটবেলায় মা বলেছিলেন কথাটা, যে আমি যাই করি না কেন যেন কাজটা আমি অনেস্টলি করতে পারি, যেন সৎভাবে করতে পারি। আর জীবনে দুটো শব্দের পার্থক্য আমি খুব বুঝেছি, একটা হচ্ছে পেয়ে যাওয়া, আর একটা হচ্ছে অর্জন করা। আমি জীবনে যাই করি না কেন একটা অর্জন করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, যেটা খুব চট করে পেয়ে যাওয়ার মধ্যে কিন্তু নেই। তো আমি আজ অব্দি যা কিছু করেছি খুব কষ্ট করে অর্জন করেছি, প্রচুর কষ্ট করে অর্জন করতে হয়েছে, কিন্তু সেই অর্জন করার কথাটা ভাবলে এখন আমার নিজের ভিতর নিজের ভালো লাগা রয়েছে, একটা একটা আনন্দ রয়েছে, প্রতিটা মুহূর্ত আমি খুব চেরিশ করি। আমি আনন্দ পাই প্রতিটা মুহূর্তে যে আমি কিছু অর্জন করেছি। আগামী দিনেও, আগামী 5 বছর, 10 বছর, 15 বছর, যতদিন আমি কাজ করব, আমি চাইবো জীবনের প্রতিটা পদক্ষেপে আমি যেন কিছু না কিছু অর্জন করি, কিছু যেন পেয়ে না যাই। সহজে পেয়ে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই না, আমি আনন্দ খুঁজে পাই কিছু অ্যাচিভ করার মধ্যে। তো আমি যেন কিছু পেয়ে না যাই, আমি যেন কষ্ট করেই অর্জন করি, কারণ সেটা তাহলে আমার অনেক বেশি মনে থাকবে, এবং আমি সেটা খুব পরেও আমি সেই স্মৃতি যখন রোমন্থন করব, আমার যেন সেই আনন্দটা মনের মধ্যে থাকে। এরকম আনন্দ মানে মুখে প্রকাশ করা যায় না, কিছু অ্যাচিভ করার মধ্যে যে আনন্দটা রয়েছে। অনেক সুন্দর বলেছেন। আপনার ঘুরে দাঁড়ানোর গল্প, আপনার সফলতার গল্প সবকিছুই আমরা জানলাম। তো আমাদের যারা অডিয়েন্স আছে বা যারা নারীরা আছে, আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা যেন অনুপ্রাণিত হয়। আমাদের একদম। যারা গেস্ট বা অতিথি যারা আসেন, তাদের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্পগুলো যেন তাদের জীবনের অনুপ্রেরণা হয়। তো এরকম কিছু বলবার জন্য আমি অনুরোধ করব, যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে, আমাদের হার স্টোরির। তো আমাদের অডিয়েন্সের জন্য বা নারীদের জন্য আপনার কি আহ, উপদেশ থাকবে? আশাটা কখনো ছেড়ে দেব না, আশাটা নিয়েই বাঁচতে হয়, অন্তত যতক্ষণ আমাদের নিঃশ্বাস চলছে আশাটাকে সঙ্গে নিয়ে বাঁচবো। কারণ একটা অন্ধকার ঘরের মধ্যে যদি আমরা একটা ছোট্ট আলোর বিন্দু দেখতে পাই, আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে সেই আলোটার দিকে দৌড়তে থাকি, এবং আমাদের ওই আলোর দিকে দৌড়ানো উচিত। এবং ওই আলোটাই কিন্তু আশা। চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে গেলেও আশার আলো যেন জীবনে জ্বলে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেয়ে জীবন থেকে আশাটা কোনোদিন সরিয়ে দেবেন না, আশাটা সঙ্গে রাখবেন, কারণ আশাকে জড়িয়েই নতুন স্বপ্ন দেখা যায়। মানুষ বাঁচতে পারে যদি সঙ্গে আশা থাকে। খুব সুন্দর বলেছেন। আপনার এই কথাগুলো যেন হাজারো নারীর অনুপ্রেরণা হয়ে থাকে। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান ধন্যবাদ। সময় দেবার জন্য, ওপার বাংলা থেকে আমাদের সাথে যোগ দেবার জন্য। এটা আমাদের দেশের জন্য একটা আহ, খুব একটা অর্জন, যে আমরা পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের সাথে ভালো বন্ধুত্ব আমরা রেখেছি। এটা আমাদের জন্য একটা অর্জন। আপনাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ। আপনার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ, আপনার অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগলো। সবাইকে বলি সবাই খুব ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, তাহলেই ভালো থাকা যায়, এবং নিজেকে ভালোবাসলে, নিজেকে ভালো রাখলে অন্যকে ভালো রাখা যায়। তাই নিজেকেও ভালোবাসবেন এবং ভালো থাকবেন সবাই। রাইট। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানে, আজকের হার স্টোরিতে ইন্সপায়ারিং বাংলাদেশ প্রেজেন্টস হার স্টোরি পাওয়ার্ড বাই news360bd.com। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন news360bd.com এর ওয়েব পোর্টালে এবং আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের ফেসবুক পেজে, এবং সেই সাথে নিউজ 360বিডির ওয়েব পোর্টালেও যে পেজটি আছে, যে ফেসবুক পেজটি আছে, সেখানে আপনারা দেখতে পারবেন। এবং আমার সাথে যুক্ত থাকতে চাইলে আপনারা আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমাদের লাইভের নিচে কমেন্ট করতে পারেন। আমরা সেগুলো পড়ে শোনানোর চেষ্টা করব, আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব। আমাদের আগামী পর্বে আমরা আবারও ওপার বাংলার একজন অতিথিকে আমরা নিয়ে আসব। আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।